বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 8-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 থেকে ভূগোলের প্রথম ইউনিট টেস্টের দ্বিতীয় স্কুল সলভ করব। প্রথম প্রশ্ন, ভূগর্ভে গ্যাস ও বাষ্প মিশ্রিত তরল পদার্থকে বলে ম্যাগমা, অপশান সি। পরের প্রশ্ন, প্রদত্তগুলির মধ্যে ভূ অভ্যন্তরের সবচেয়ে পুরু স্তরটি হল অপশান সি, গুরুমণ্ডল। পরের প্রশ্ন, মহাদেশীয় ভূত্বক গঠিত গ্রানাইট দিয়ে, আর মহাসাগরীয় ভূত্বক গঠিত হলো ব্যাসল্ট দিয়ে। পরের প্রশ্ন, বহিঃকেন্দ্রমণ্ডল ও অন্তঃকেন্দ্রমণ্ডলকে বিচ্ছিন্ন করেছে অপশান সি, লেহম্যান বিযুক্তি রেখা। পরের প্রশ্ন, পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? অপশান সি, 6370 কিমি। পরের প্রশ্ন, ভূপৃষ্ঠের গড় তাপমাত্রা কত? 15 ডিগ্রি সি। 2 দাগের শুদ্ধ অশুদ্ধ যে কোনো দুটো প্রশ্নের উত্তর মান 1। মায়ানমারের রাজধানী নেপাই দাও, এটা সঠিক। 2 দাগে বাংলাদেশের প্রধান নদী মানুষ, এটা হচ্ছে অশুদ্ধ, এখানে হবে মেঘনা, আর মানুষ হচ্ছে ভুটানের প্রধান নদী। 3 দাগে ভারত ও শ্রীলঙ্কা মালাক্কা প্রণালী দ্বারা বিচ্ছিন্ন, এটাও ভুল, এটাও অশুদ্ধ, এটা হবে পক প্রণালী। পরের প্রশ্ন 2 বি, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 দাগ, নেপালের উচ্চতম শৃঙ্গের নাম কি? মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্ট। বাংলাদেশের রাজধানী কি? ঢাকা। 3 নম্বর প্রশ্ন, 3 দাগের মান 2, দুটো প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, ক্যারেজ প্রথা কি? তোমাদের টেক্সট বইয়ের 77 পেজে উত্তরটি রয়েছে। এই যে উত্তরটি এখানে, পাকিস্তানের কৃষিকাজ মূলত জলসেচের উপর নির্ভরশীল। পাকিস্তানের জলসেচ প্রধানত খালের মাধ্যমে হয়ে থাকে। এখান থেকে এই পর্যন্ত লেখার পরে এখান থেকে লিখতে হবে। তবে পশ্চিমের শুষ্ক অঞ্চলে মাটির নিচে সুড়ঙ্গ কেটে কৃষিক্ষেত্রে জল নিয়ে যাওয়ার প্রথা আছে, যার নাম ক্যারেজ প্রথা। এই পর্যন্ত লিখতে হবে। প্রথমে এখান থেকে এই পর্যন্ত, তারপর এখান থেকে এই পর্যন্ত লিখলে হয়ে যাবে। পরের প্রশ্ন, সার্ক কি? তোমাদের টেক্সট বইয়ের 74 নম্বর পেজে উত্তরটি রয়েছে। এখান থেকে ভারত ও তার প্রতিবেশী দেশ মিলে শান্তি, স্থায়িত্ব ও অর্থনৈতিক প্রগতির উদ্দেশ্যে তৈরি করেছে সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। পরের প্রশ্ন, নেপালের পর্যটন শিল্প সম্পর্কে লেখো। পেজ নম্বর 75, তোমাদের টেক্সটের 75 নম্বর পেজে উত্তরটি রয়েছে। এই যে এখান থেকে পর্যটন নেপালের বৃহত্তম শিল্প ও বিদেশি মুদ্রা আহরণের বৃহত্তম উৎস। এখান থেকে নেপালের দর্শনীয় স্থান পর্যন্ত লিখলে হয়ে যাবে। 4 দাগের মান 3-এর দুটি প্রশ্ন লিখতে হবে। প্রথম প্রশ্ন, প্যানজিয়া এবং প্যান্থালাসা কাকে বলে? তোমাদের টেক্সটের 7 নম্বর পেজে উত্তরটি রয়েছে। এই যে আলফ্রেড ওয়েগনারের মহীসঞ্চরণ তত্ত্ব থেকে জানা যায়, প্রায় 30 কোটি বছর আগে পৃথিবীর সমস্ত স্থলভাগ একটা বিশাল ভূখণ্ডরূপে, যার নাম প্যানজিয়া, অবস্থান করত, আর এর চারিদিকে ছিল বিরাট মহাসাগর, নাম প্যান্থালাসা। পরের প্রশ্ন, অভিসারী এবং অপসারী পাত সীমানা কাকে বলে? যে সীমানা বরাবর দুটি পাত পরস্পর মুখোমুখি এগিয়ে আসে তাকে অভিসারী বা বিনাশকারী পাত সীমানা বলে। পরের প্রশ্ন ছিল, ওর সঙ্গে আরেকটা প্রশ্ন ছিল, অপসারী পাত সীমানা কাকে বলে? যে সীমানা বরাবর দুটি পাত পরস্পর থেকে বিপরীত দিকে সরে যায় তাকে অপসারী বা গঠনকারী পাত সীমানা বলে। পরের প্রশ্ন, অভিসারী পাত সীমানাকে বিনাশকারী পাত সীমানা বলা হয় কেন? এই যেখান থেকে পুরোটা লিখতে হবে। পরের প্রশ্ন, প্রশান্ত মহাসাগর অগ্নিবলয় ভূমিকম্প প্রবণ কেন? পৃথিবীর অধিকাংশ জীবন্ত আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরকে বলয়ের মতো ঘিরে রেখেছে। অধিকাংশ আগ্নেয়গিরি অভিসারী পাত সীমানায় অবস্থান করায় তারা অত্যন্ত ভূমিকম্প প্রবণ হয়ে থাকে। পৃথিবীর প্রায় 70% ভূমিকম্প এই প্রশান্ত মহাসাগরে আগ্নেয় বলয়ে হয়ে থাকে।
পরের প্রশ্ন 5-এর দাগে যে কোনো দুটি মান 5-এর। আগ্নেয় শিলা কাকে বলে? সঙ্গে আরেকটা প্রশ্ন রয়েছে, আগ্নেয় শিলার বৈশিষ্ট্যগুলি লেখো। তোমাদের টেক্সটের 20 নম্বর পেজে উত্তরটি রয়েছে। এই যে এখান থেকে পৃথিবীর সৃষ্টির সময় উত্তপ্ত ও তরল অবস্থা থেকে ধীরে ধীরে তাপ বিকিরণ করে ভূত্বকের মধ্যে ও উপরে প্রথম যে কঠিন শিলার সৃষ্টি হয় সেটি হচ্ছে আগ্নেয় শিলা বা আগ্নেয়স রক। এর সঙ্গে আরেকটা প্রশ্ন রয়েছে যে আগ্নেয় শিলার বৈশিষ্ট্য। এই যে এখান থেকে এই পর্যন্ত 1, 2, 3, 4 এই 4টে প্রশ্ন লিখলে হয়ে যাবে। পরের প্রশ্ন, পাললিক শিলার উৎপত্তি কিভাবে হয়? ওর সঙ্গে আরেকটা প্রশ্ন রয়েছে, রূপান্তরিত শিলা কাকে বলে? এই পাললিক শিলা কাকে বলে তোমাদের টেক্সটের 21 নম্বর পেজে উত্তরটি রয়েছে। এই যে আগ্নেয় শিলা বহুদিন ধরে বিভিন্ন প্রাকৃতিক ক্ষয়কারী শক্তি যেমন নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ এখান থেকে এই পাললিক শিলা বলে। সঙ্গে উদাহরণটাও লিখতে হবে, চুনাপাথর, বেলে পাথর, কাদা পাথর। সঙ্গে রয়েছে রূপান্তরিত শিলা কাকে বলে? পেজ নাম্বার 23। রূপান্তরিত শিলা কাকে বলে? আগ্নেয় ও পাললিক শিলা ভূঅভ্যন্তরে প্রচণ্ড চাপ, তাপ, নানা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দীর্ঘ সময় ধরে তার পুরনো ভৌত ও রাসায়নিক ধর্ম হারিয়ে সম্পূর্ণ নতুন ধর্মনিষ্ঠ শিলায় পরিণত হয়। একেই বলে রূপান্তরিত শিলা। উদাহরণ আছে যেমন গ্রাফাইট, এখানে গ্রানাইট থেকে নিস। পরের প্রশ্ন, শিলাচক্র বলতে কি বোঝো? তোমাদের টেক্সটে 24 থেকে 25 নম্বর পেজে উত্তরটি রয়েছে। এই যে আগ্নেয় ও পাললিক এই দুই ধরনের শিলা ভীষণ তাপ, চাপ অথবা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এখান থেকে পরের পৃষ্ঠায় এই যে এইভাবে ক্রমান্বয়ে 3 প্রকার শিলার বিভিন্ন পদ্ধতিতে চক্রাকারে আবর্তনের সম্পূর্ণ প্রক্রিয়াটি হলো শিলাচক্র। এই পর্যন্ত লিখতে হবে। সঙ্গে আরেকটি প্রশ্ন রয়েছে, শিলা থেকে কিভাবে মাটির সৃষ্টি হয়? তোমাদের টেক্সটের 27 নম্বর পেজে উত্তরটি রয়েছে। এই যে শিলা থেকে কীভাবে মাটির সৃষ্টি হয়, এখান থেকে আদি শিলার উপর শিলাচূর্ণ, এখান থেকে এই বেলে পাথরে বেলে মাটি তৈরি হয়। এই পর্যন্ত লিখতে হবে। পরের প্রশ্ন, শেষ প্রশ্ন, পাললিক শিলার শ্রেণী বিভাগ করো। এই যেখানে করে দিয়েছি এই ছকটা করলেই হয়ে যায়। পাললিক শিলার শ্রেণীবিভাগ, পাললিক শিলাকে 2 ভাগে ভাগ করা যায়, উৎপত্তি অনুসারে আর যান্ত্রিক উপায়ে গঠিত। উৎপত্তি অনুসারে সংঘাত শিলা, অসংঘাত শিলা, সঙ্গে উদাহরণ রয়েছে। আর যান্ত্রিক উপায়ে গঠিত 3টি শিলা রয়েছে, কাদা পাথর, বেলে পাথর, কংগ্লোমারেট। সঙ্গে আরেকটি প্রশ্ন রয়েছে, পাললিক শিলাস্তরে জীবাশ্ম পাওয়া যায় কেন? তোমাদের টেক্সটের 22 নম্বর পেজে উত্তরটি রয়েছে। স্তরে স্তরে জমাট বেঁধে পাললিক শিলা সৃষ্টির সময় কখনো কখনো সামুদ্রিক উদ্ভিদ বা প্রাণী তার মধ্যে চাপা পড়ে যায়। পরে পাললিক শিলার মধ্যে এই উদ্ভিদ বা প্রাণীর দেহ স্তরীভূত হলে তাদের দেহাবশেষের ছাপ থেকে যায়। এই জন্যে পাললিক শিলার মধ্যে জীবাশ্ম দেখতে পাওয়া যায়। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।